আসসালামু আলাইকুম, আমি তানজিম আপনাদের স্বাগত জানাচ্ছি নবকলি স্টুডিওর আজকের বিশেষ প্রতিবেদনে। জাতিসংঘের জুলাই প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল ঘোষণার নির্দেশ হাইকোর্টের। এবার বিস্তারিত। ২৪ জুলাই অভ্যুত্থান দমাতে নিপীড়ন আর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী নিয়ে তৈরি করা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল ঘোষণা দিয়ে গেজেট জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৩ মাসের মধ্যে এ প্রতিবেদনকে জুলাই রেভলিউশন ২০২৪ হিসেবে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামীতে নির্বাচিত সরকার এসে বিচারের প্রক্রিয়াকে যাতে প্রভাবিত না করতে পারে সেজন্য এই রিট মামলাটি চলমান হিসেবে ঘোষণা করা হয়েছে। তানভীর আহমেদ বলেন, গণহত্যাকারী ও স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে গত বছরের ১৩ আগস্ট হাইকোর্টে এই রিট আবেদন করেন তিনি। এর মধ্যে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী বিশ্লেষণ করে ও গুরুতর আহতসহ অনেক প্রতিবাদকারীর সঙ্গে কথা বলে ফেব্রুয়ারি মাসে প্রতিবেদন দেয় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের তথ্য অনুসন্ধান দল। ওই প্রতিবেদন যুক্ত করে মে মাসে একটি সম্পূরক আবেদন করেন রিট আবেদনকারী। ১৪ মে আরেক সম্পূরক আবেদনে ওই জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল ঘোষণার আর্জি জানানো হয়। সে সময় হাইকোর্ট রুল জারি করে। ওই প্রতিবেদনকে কেন ঐতিহাসিক দলিল ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় সেই রুলে। ওই রুল যথাযথ ঘোষণা করেই বৃহস্পতিবার রায় দিল হাইকোর্ট বেঞ্চ। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নির্বিচার গুলির একাধিক বড় অভিযান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতে হয়েছিল। তথ্য অনুসন্ধান দল বলেছে, নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে ও অবৈধভাবে প্রতিবাদকারীদের হত্যা বা পঙ্গু করার সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে এমন ঘটনাও ছিল যেখানে একদম সামনে থেকে গুলি করা হয়েছিল। সংগৃহীত সব তথ্য পুঙ্খানুপুঙ্খ ও মুক্তভাবে বিশ্লেষণের ভিত্তিতে OHACHR-এর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে যে সাবেক সরকার এবং এর সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে হিংসা ব্যবহার করার পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িয়ে পড়েছে। এই কারণে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার প্রতিবাদকারীর বিরুদ্ধে জোরপূর্বক বলপ্রয়োগ, নির্বিচার আটক এবং নির্যাতন ও অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে। অধিকন্তু OHACHR যৌক্তিক কারণে মনে করে যে প্রতিবাদ এবং ভিন্নমত দমনের কৌশল হিসেবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের অবগতি, সমন্বয় ও নির্দেশনায় পরিচালিত হয়েছিল। এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি আইনের দৃষ্টিকোণ থেকেও উদ্বেগজনক। তাই কোন মাত্রার মানবতা বিরোধী অপরাধ এবং নির্যাতন স্বতন্ত্র আন্তর্জাতিক অপরাধ হিসেবে এবং দেশীয় আইনের অধীন গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে তা মূল্যায়নের জন্য অতিরিক্ত ফৌজদারি তদন্তের প্রয়োজন আছে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১,৪০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে, যাদের বেশিরভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্র, সামরিক রাইফেল ও শটগানের গুলিতে নিহত হন। হাজার হাজার মানুষ সে যেমন গুরুতরভাবে আহত হন। পুলিশ ও র্যাব দেওয়া তথ্য অনুযায়ী ১১,৭০০ জনের বেশি মানুষকে তখন আটক রাখা হয়েছিল। নিহতদের মধ্যে ১২ থেকে ১২% ছেলে শিশু ছিল। জানিয়ে প্রতিবেদনে বলা হয়, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীও শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। শিশুরা হত্যা, উদ্দেশ্যমূলকভাবে পঙ্গু, নির্বিচার আটক, অমানবিক পরিস্থিতিতে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের বিরূপাচরণের শিকার হন। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন বলছে, প্রতিবাদের প্রথমের দিকের অগ্রভাগে থাকার কারণে নারী ও মেয়েরাও নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থকদের আক্রমণের শিকার হন। তারা বিশেষ করে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হন, যার মধ্যে রয়েছে শারীরিক সহিংসতা ও ধর্ষণের হুমকি। কিছু নথিভুক্ত ঘটনার ক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থকদের হাতে যৌন নির্যাতনের তথ্য এসেছে। সাবেক আওয়ামী লীগ সরকার সে সময় বিভিন্ন বাহিনী ও প্রশাসন যন্ত্রকে কিভাবে ব্যবহার করেছিল তার বিবরণও এসেছে প্রতিবেদনে। ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এবং পুলিশের বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, সিটিটিসি প্রতিবাদকারীদের দমনের নামে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি জড়িত ছিল। তারা গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে নজরদারির মাধ্যমে প্রাপ্ত তথ্য এক সংস্থা থেকে অন্য সংস্থার সাথে শেয়ার করে এবং জুলাইয়ের শেষ দিকে ব্যাপক হারে নির্বিচার আটকের প্রচার চালায়। গোয়েন্দা দপ্তর বন্দীদের কাছ থেকে
থেকে তথ্য এবং স্বীকারোক্তি আদায়ের জন্য নিয়মিত ও নির্বিচার আটক ও নির্যাতনের আশ্রয় নেয়। সিটিটিসির সদর দপ্তর বন্দিশালা হিসেবে ব্যবহৃত হতো। গোয়েন্দা পুলিশ ও ডিজিএফআই যৌথভাবে ছাত্র নেতাদের সেখানে আটক রেখে আন্দোলন থেকে সরে আসতে চাপ দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিএফআই, এনএসআই এবং গোয়েন্দা পুলিশ আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা বাধাগ্রস্ত করে। হাসপাতালে রোগীদের জিজ্ঞাসাবাদ, আহত ব্যক্তিদের আটক ও চিকিৎসাকর্মীদের ভয়ভীতি দেখায়। আল্লাহ হাফেজ।